বিশ্ব সাহিত্যে অঙ্গনে বাংলা ভাষাকে অনন্য এক মর্যাদা প্রতিষ্ঠিত করলেন ডক্টর বরুণজ্যোতি চৌধুরী। বেঙ্গলি রাইটিং ডিভাইসের পেটেন্ট পেলেন তিনি এবং বাংলা টাইপিং ও লেখার প্রক্রিয়াকে দ্রুততর এবং সহজতর করার জন্য এই ডিভাইসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি একটি মাল্টিপারপাস ডিভাইস যা শুধুমাত্র বাংলা টাইপিং নয়, বরং হাতে লেখা স্ক্যান করে ডিজিটাল টেক্সট ফরম্যাটে রূপান্তরিত করতে সক্ষম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলুর কাছে আসবো। পাপলু, বিশ্ব সাহিত্যের অঙ্গনে বাংলা ভাষাকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করলেন বরুণজ্যোতি চৌধুরী এবং এই ডিভাইস বেঙ্গলি রাইটিং ডিভাইসের পেটেন্ট পেলেন তিনি। এই বেঙ্গলি রাইটিং ডিভাইসটি কিভাবে কাজ করে দর্শকদের যদি জানাও। সঞ্চারী, আমি জানাবো তার আগে বলে দিই তিনি দুটো পেটেন্ট, একই বিষয়ের উপর দুটো পেটেন্ট পেয়েছেন এবং এটা সম্ভবত ভাষার যে ইতিহাস রয়েছে সেটাকে এভাবে উন্নততর করা হচ্ছে। আমরা যদি প্রাচীন যুগে যেগুলো শিলালিপি আমরা উদ্ধার করি বা তাম্রলিপিতে যে বাংলা হরফের বা বাংলা ভাষার লেখাগুলো রয়েছে সেগুলো পর্যন্ত এই ডিভাইসের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব। এখানে রয়েছেন আমি বরুণজ্যোতি স্যার উপস্থিত, আমরা তার থেকে এই পুরোটা বিষয়টা জানবো, ওনার সঙ্গে কথা বলবো। স্যার, ইতিমধ্যে দুটো পেটেন্ট আমি পাঠিয়েছিলাম ভারত সরকারের পেটেন্ট অফিসে। তো দুটো পেটেন্টই রেজিস্টার হচ্ছে। একটা পাঠিয়েছিলাম 2014 সালে অক্টোবর মাসে। তো প্রথম মাথায় আসে যে আমরা আজকে দেখুন তথ্য প্রযুক্তির যুগ এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব সহজভাবে আমরা যদি ডিজিটাল ফর্মে বাংলা ভাষাকে নিয়ে আসতে পারি তাহলেই তার সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, সব ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে। আজকে আমরা প্রথম যেটা আমার ছিল যে রাইটিং ডিটেকশন ডিভাইস। তো সেটা আমরা যদি রাইটিং ডিটেকশন ডিভাইস ধরুন আজকে আমরা দেখছি যে বাংলা ভাষা এবং পাশাপাশি ভাষায় আমরা ধরুন একসাথে আমরা রেখে দিলাম, কোনো একটা কাগজে লিপিও হতে পারে কিংবা একটু আগে যে বললেন শিলালিপি কিংবা তাম্রলিপি। তো তার মধ্য দিয়ে সেটা ধরুন কোন ভাষার লেখা, সেটা কি বাংলা ভাষার অক্ষর কিংবা আজকে যে ভাষায় আমরা বাংলাতে কথা বলি আজকে থেকে ধরুন 500 বছর আগে তো ওইরকম বাংলা আমরা বলতাম না, কিন্তু এই ডিটেকশনের মধ্য দিয়ে এটা খুব সহজে বলা যাবে যে এটা বাংলা ভাষার আদি নিদর্শন ছিল কিনা, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেবে। তার পাশাপাশি আজকের দিনে দেখুন আমরা বাংলাতে অটো কারেকশনের ব্যবস্থা ছিল না, যে আমরা এখন একটা হাতের লেখা লিখছি কিংবা আমরা টাইপিং এ যাচ্ছি, তো এর মধ্য দিয়ে আমরা আজকের আধুনিক বাংলাতে এসে আমরা অটো কারেকশন করতে পারবো। এবং অটো কারেকশন যদি আমরা সহজে করতে পারি, আজকে দেখুন আমরা অনেকে বাংলা লিখতে একটা অসুবিধে হচ্ছে, বাংলা লিখতে গিয়ে ধরুন একটা সমস্যায় পড়ে যাচ্ছেন যে এটা ঠিক না ওটা ঠিক, এটা এভাবে ঠিক হবে না ওভাবে ঠিক হবে। তো আজকে বানানের ক্ষেত্রে ধরুন কিংবা ওই ছোটখাটো সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে ধরুন মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিতে পারবে এই প্রথম যে প্যাটেন্টটা ছিল। এবার আসি দ্বিতীয় প্যাটেন্টের কথায়। দ্বিতীয় প্যাটেন্টে আমার সাথে কাজ করেছেন কণিকা চক্রবর্তী। তিনি শ্রীভূমি জেলায় একটা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ে তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত। এর আগে তিনি আমার কাছেই পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন, আমরা দুজনে মিলে এটা করেছি। তো দ্বিতীয়টা হচ্ছে এখন এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ সবগুলোই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। তো এর মধ্য দিয়ে আমরা কিভাবে বাংলা সাহিত্য চর্চাকে, সংস্কৃতি চর্চাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যাবে পুরো বিশ্ব দরবারে, অর্থাৎ আজকের এই গ্লোবালাইজড পৃথিবীতে কিভাবে আমরা নিয়ে যাব আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতির সম্ভাবনাকে। আজকে দেখুন আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ভাষায় সাহিত্য চর্চা করতে পারি। তো তার প্রধান অন্তরায় আগে আমরা থাকতো যে আমরা একটা ভাষা বুঝতাম না, কিন্তু আজকে প্রযুক্তির যুগে দেখুন সব ভাষাকে আমরা সহজে ইংরেজিতে বা অন্য ভাষায়, আমি যে ভাষা আমি চাইছি বাংলা থেকে অন্য ভাষায় আমরা অনুবাদ করতে পারছি। আগে ছিল যে শুধুমাত্র হচ্ছে লেখা, আমরা যে মানে হাতের লেখা কিংবা একটা পিডিএফ ডকুমেন্টকে আমরা বা ওয়ার্ড ফাইলকে আমরা ট্রান্সলেট করতে পারছি, কিন্তু এখন আমরা ভাবছি যে যে কাজটা আমরা করেছি দ্বিতীয় প্যাটেন্টে, এআই এর মধ্য দিয়ে ধরুন আমি একটা কথা শুনছি, ধরুন এই যে আমি কথা বলছি, তো এইটা ধরুন অন্য কেউ ভাবলেন না আমি একটু অন্য ভাষায় শুনবো, আমি একটু ইংরেজিতে শুনবো কিংবা একটু হিন্দি ভাষায় শুনবো, তো তিনি শোনার প্রক্রিয়াটাও তিনি এআই এর মধ্য দিয়ে গিয়ে তার ওই ভাষাতে, আমি কথা বলছি বাংলায়, উনি শুনবেন হিন্দিতে, তো এই পুরোটা এআই এর মধ্য দিয়ে গিয়ে এটা করা সম্ভব হবে। সেজন্য এই দ্বিতীয় পেটেন্টের মধ্য দিয়ে এইটা মানে আমরা করার চেষ্টা করেছি। এর মধ্য দিয়ে বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং সবচেয়ে বড় কথা আজকে দেখুন বিশ্বায়নের যুগে সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে অর্থনীতি।
আজকে ধরুন আজকে বাংলা ভাষার এই যদি প্রসার এবং প্রচার হয়, তার মধ্য দিয়ে ধরুন আজকে কেউ আমাদের এই উপত্যকাকে কিংবা যে কোনো উপত্যকাকে ঘুরতে এলেন, আজকে ট্যুরিজম ক্ষেত্রে আজকে আমরা দেখবো যে অন্য তিনি অন্য ভাষাভাষী, কিন্তু আমাদের এখানকার একজন মানুষ তাকে বুঝাবেন কোনো একটা বিষয়ে, তো তিনি বুঝাতে পারছেন না, কিন্তু এইটার মধ্য দিয়ে কি হবে, তিনি বাংলায় বলবেন, উনি হয়তো তার মতো করে গোটা বিশ্বে হবে, পৃথিবীর যে কোনো ভাষায় সেটা করা যাবে। তো কি হবে, তিনি তার মতন করে সেই ভাষাতে তিনি শুনতে পারবেন কিংবা বুঝতে পারলেন। তো কি হলো, আগে যেটা আমরা সরাসরি হাতের লেখা গিয়ে আবার অনুবাদ করতে চাইছি, এবার মুখের কথাকেও আমরা ট্রান্সলেট করতে পারছি। তার মধ্য দিয়ে কি হবে, আমরা দেখব যে আমাদের সাহিত্য সংস্কৃতি এবং আমরা বলবো যে বাণিজ্যের ক্ষেত্রে বলুন, ট্যুরিজমের ক্ষেত্রে বলুন, শিক্ষা তো অবশ্যই, এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলি। আজকে দেখুন, আজকে আমাদের এই বরাক উপত্যকায় প্রচুর অন্য ভাষাভাষী মানুষেরা আসেন পার্শ্ববর্তী রাজ্য থেকেও, ধরুন ডাক্তার দেখাতে, বা আজকে ধরুন গুয়াহাটিতে আমরা যদি বলি যে নর্থ ইস্টের সব ভাষাভাষী মানুষেরা আছেন, কিংবা আজকে ধরুন আমরা আজকে দিল্লিতে গেলাম, সেখানে সব ভাষাভাষী মানুষেরা আছেন, কিন্তু সমস্যা হচ্ছে আমি বাংলায় বুঝাতে মানে বাংলার বাইরে কিছু ধরুন বুঝতে পারছি না, কিংবা ধরুন আমি একটা ভাষাভাষী মানুষ, অন্য কোনো ভাষা জানি না বা বুঝি না। তো সমস্যা কি হবে, যে ডাক্তার যে তিনি অন্য একটা ভাষায় বলবেন, ধরুন হিন্দি বা ইংরেজিতে বলবেন, কিন্তু আমি বুঝতে পারছি না। এখন এইটার মধ্য দিয়ে কি হবে, এই ডিভাইসটা সহজে উনি যা বলবেন তার ভাষাতে আমি সহজে এআই এর মধ্য দিয়ে আমি আমার মাতৃভাষায়, আমি যে ভাষাভাষীই হই না কেন, আমি সেই ভাষায় তার কথাগুলো আমি বুঝতে পারবো, আমি জানতে পারবো, এবং এভাবেই আমার মনে হয় বাংলা সাহিত্য, সমাজ, সংস্কৃতি চর্চায় এই দুটো পেটেন্ট একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আচ্ছা, ইতিমধ্যে প্রথম পেটেন্টটা আমরা জেনেছিলাম আপনি গুগলের সঙ্গে একটা সমঝোতায় এবং গুগলের সঙ্গে আপনি একটা আহ, আহ, সম্পর্কে গেছেন, বা বলবো আমরা সমঝোতায় গেছেন। দ্বিতীয় পেটেন্টটার ক্ষেত্রে কিভাবে আপনি চিন্তাধারা করছেন? দ্বিতীয় পেটেন্টটা ইতিমধ্যে এসছে হাতে, সার্টিফিকেট বা মানে ভারত সরকার স্বীকৃতি দিয়েছেন। তো দ্বিতীয় পেটেন্টের ক্ষেত্রেও যোগাযোগ অনেকে করেছেন, গুগলও করেছেন এবং আরো কয়েকটা সংস্থা করেছেন। তো ইতিমধ্যে আমরা ভাবছি যে মানে একটু ফাইনাল পর্যায়ে যাবে, ইতিমধ্যে আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করছি আগামী 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে এইটা আমরা গুগলেই বা অন্য কোনো সংস্থার কাছে আমরা এটা দিয়ে দেবো আর কি। এই যে ডিভাইসের কথা আপনি বললেন, যেটা সেই ডিভাইসটা কি শুধু এখন পর্যন্ত গোটা বিশ্বে বাংলা ছাড়া আর অন্যান্য ভাষায় এই ধরনের ডিভাইস তৈরির খবর আছে কি আপনার কাছে? বাংলা ভাষা ছাড়া অন্য দু একটা ভাষায় হয়েছে, বিদেশি ভাষায়, কিন্তু ভারতীয় ভাষার মধ্যে ধরুন লেখাকে আমরা ট্রান্সলেট করতে পারছি, কিন্তু এআই এর মধ্য দিয়ে মুখের ভাষা অর্থাৎ বাংলাকে আমি অন্য ভাষায় নিতে পারছি, এটা ভারতীয় ভাষার ক্ষেত্রে একটু কম। সেই জন্য এটা প্রথম দিকে একটু বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কিন্তু ধীরে ধীরে ধরুন এই কাজটা আমরা করতে পেরেছি। হয়তো আরো তার মধ্যে উন্নতির তো আর শেষ নেই, আরো পরিবর্তন আসবে, পরিবর্ধন আসবে, পরিমার্জন আসবে, কিন্তু এভাবেই আমাদের কাজ এগিয়ে চলবে। আপনার পরবর্তী এই দুটো প্যাটেন্টের পর পরবর্তী পদক্ষেপ আপনার এই বাংলা ভাষা নিয়ে কি থাকবে? বাংলা ভাষার ক্ষেত্রে আমি একটা রিসেন্টলি কাজ করছি এবং ভাবছি যে দুটো ভারতীয় প্যাটেন্ট হয়েছে, এবার পরিকল্পনা রয়েছে এটা আগামী মাসে আমি ইউকেতে আরেকটা প্যাটেন্ট সাবমিট করব। বিষয়টা হচ্ছে ডিজিটাল এআই বেসড ডিজিটাল হিউম্যানিটিস। অর্থাৎ ধরুন আমি একটা বাংলা কবিতা আমি পড়ছি কিংবা একটা উপন্যাস পড়ছি, ছোট গল্প পড়ছি, এইটার আলোচনা ধরুন আমি সহজে এআই এর মধ্য দিয়ে যদি করতে পারি, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, আমি পুরো উপন্যাসটা পড়লাম না, কিন্তু ধরুন সেখান থেকে আমি একটা এই চরিত্রের বৈশিষ্ট্য কি হবে বা এই কবিতাটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এআই এর মধ্য দিয়ে এআই কি বলছে এই ক্ষেত্রে, ধরুন এই কবিতা কোন প্রেক্ষিতে লেখা, কবিতাকে মানে আমরা যেভাবে হিউম্যান ইন্টারফারেন্সে গিয়ে আমি একটা কবিতাকে বুঝতে পারছি, সাহিত্যকে বুঝতে পারছি, সংস্কৃতিকে বুঝতে পারছি। তো এইটা যদি আমাকে এআই করে দেয়, এআই তো আর সব কথা বলবে না, বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিমই, কিন্তু প্রাথমিকভাবে যারা ধরুন বাংলা সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি হবে, একটা বড় ব্যাপার এইখানে হয়ে যাবে, কারণ তারা একটু ইন্টারেস্টিং হয়ে যাবেন। ধরুন তিনি রবীন্দ্রনাথের একটা উপন্যাস পড়েননি, কিন্তু এআই এর মধ্য দিয়ে, ডিজিটাল হিউম্যানিটিজ এর মধ্য দিয়ে তিনি সহজে ওই উপন্যাসে রবীন্দ্রনাথ কি বলার চেষ্টা করেছেন, কিংবা আমাদের বরাক উপত্যকার শক্তিবোধ ব্রহ্মচারী তার একটা কবিতায় কি বলার চেষ্টা করেছেন, সহজে তার মতন করে তিনি বুঝে নিতে পারবেন। এইটা পরিকল্পনা রয়েছে, আশা করছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ওইটাও আমরা সাবমিট করব। সঞ্চারের সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা হলো 19-এর এই উপত্যকা, এখানে 11 জন ভাষা শহীদ
ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। এবং এখানে বসে এখানে এই বরাক উপত্যকার দুই কৃতি এখানে শিক্ষাবিদ বলবো আমি, তারা এই ধরনের একটি উদ্ভাবন গোটা বিশ্বকে, বাংলার যে বিশ্ব রয়েছে সেই বিশ্বকে রীতিমতো বলবো আমি অনেকটাই উন্নততর জায়গায় নিয়ে গেছে। এবং এটা এই বরাক উপত্যকার জন্য একটা অনেক বড় গর্ব বলতে পারি আমি। তাদের এই তাদের যে এই উদ্ভাবন, আহ, 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 আমরা আমরা আরেকটা জিনিস জানতে চাই, এই যে উদ্ভাবনগুলো আপনি করছেন, দুটো ডিভাইস ইতিমধ্যে আপনি পেটেন্ট নিয়েছেন, বা আপনি যে পরবর্তী প্রজেক্ট যেটা আপনি কাজ করছেন, এক্ষেত্রে বিশেষ করে পরবর্তী প্রজেক্টে সাধারণ মানুষের ক্ষেত্রে কতটুকু লাভবান হবে? যেহেতু আগের দুটো পেটেন্টই সাধারণ মানুষ সেগুলো ব্যবহার করতে পারবে, কিন্তু যেটা নিয়ে আপনি এখন বর্তমানে কাজ করছেন সেটার কথা বলছি। আহ, সেটাও অনেকটা লাভবান হবেন সাধারণ মানুষ। ধরুন একজন আজকে আমাদের বরাক উপত্যকায় ঘুরতে এলেন, এবার কি হচ্ছে, তিনি বরাক উপত্যকার সাহিত্য সম্পর্কে জানেন না, কিংবা ভ্রমণ কাহিনী ধরুন পড়েননি, কিংবা এবার কি হবে, তার মতন করে এখানকার এআই এর মধ্য দিয়ে এখানকার মানুষ সম্পর্কে একটা গিস পেয়ে যাবেন সহজে। অর্থাৎ হিউম্যানিটিজ, অর্থাৎ মানবিক সম্পর্ক কিরকম, মানুষের ভাষা, সংস্কৃতি, তার পরম্পরা, তার ঐতিহ্য, পুরোটাই তিনি এআই এর মধ্য দিয়ে একটা মোটামুটি একটা আইডিয়া তিনি তার মধ্যে পেয়ে যাবেন। এবং এই আইডিয়ার মধ্য দিয়ে যদি হয়, তাহলে দেখুন আমাদের এই উপত্যকার ক্ষেত্রে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে বলুন, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ধরুন, আজকে বহির রাজ্য থেকে অনেকে শিলচরে আসেন ডাক্তার দেখাতে, তাতে ধরুন স্থানীয় অনেকে উপকৃত হন। তো আমরা দেখব চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এবং আমরা বলবো সব ক্ষেত্রে এক কথায় বরাক উপত্যকার বিকাশে এই তৃতীয় যে আমরা যে প্রজেক্টটা মানে হাতে নিয়েছি, যে 1-2 মাসের মধ্যে আমরা পাঠাবো, লঞ্চ করবো, সেটাও আমার মনে হয় সাধারণ মানুষ তাতে উপকৃত হবে। এবং এই পেটেন্টও সম্ভবত ভারত সরকার খুব শীঘ্রই আপনাদের কাছে। এটা এই তৃতীয় প্যাটেন্টটা এখনো সাবমিট, আমরা ভাবছি যে ইউকে তে, আমি একটু দেখছিলাম যে ভারত সরকারকে দুটো আমরা করেছি, তো একটা যদি বিদেশি প্যাটেন্ট হয় এই ভাবনা রয়েছে। আসলে স্বপ্ন দেখতে তো সবারই ভালো লাগে, তো সেই হ্যাঁ, তো সেই স্বপ্ন দেখা বলতে পারেন যে সেই স্বপ্ন দেখেই ভাবছি যে আমরা ইউকে যে প্যাটেন্ট রয়েছে ওখানকার, সেখানকার ইউনাইটেড কিংডম, সেখানে আমরা পাঠাবো। যদি স্বীকৃতি পাই তো ভালো। একেবারে এটা তো একেবারে পাপলু, ব্যক্তিগত আপাতত স্তরে ধন্যবাদ আমার তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পাপলু দাস।